আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরেকটা টপিক পড়তে যাচ্ছি। সেটা হলো HTML চ্যাপ্টার 4। আচ্ছা, HTML এর হচ্ছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে HTML এর প্রত্যেকটা টপিক অনেক বেশি সহজ হয়ে যাবে এবং HTML এর যত কোডিং আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি HTML এর যে থিওরিগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা একদম নিবিড়ভাবে আলোচনা করব এবং তোমাদেরকে সহজ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে দেখা যাক আমরা কি কি কোন কোন পড়াগুলো আসলে HTML এ আসে সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি একটু আলোচনা করি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা শর্ট কোয়েশ্চেন গুলো একটু অফ করে দেন দরজা। ইয়াটা কই? এসিটা রিমোটটা কই? এখানে ছিল নাকি ওখানে? আচ্ছা, ওয়েব পেজ, এরপর হচ্ছে ওয়েব সার্ভার। বেসিক জিনিসগুলো আমরা একটু পড়ি। ওয়েব পেজ, ওয়েব সার্ভার, এরপরে হচ্ছে হাইপারলিংক, হাইপারলিংক, এরপরে হচ্ছে ট্যাগ, ট্যাগ কি, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। তারপরে হচ্ছে আচ্ছা, একটা একটা করে আলোচনা করবি, ঠিক আছে। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। HTML এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কতগুলো পূর্ণরূপ আসে সেটা হচ্ছে HTML, আমি মুখে বলে দিচ্ছি এটার পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আরটা আছে সেটা হচ্ছে HTTP, এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আরেকটা ইম্পর্টেন্ট মানে পূর্ণরূপ সেটা হচ্ছে SMTP, SMTP মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আরেকটা পূর্ণরূপ হচ্ছে আইপি, আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আর একটা পূর্ণরূপ আমরা এমসিকিউ তে পাই সেটা হচ্ছে ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডক টাইপ মানে কি? ডকুমেন্ট টাইপ। তাহলে এই পূর্ণরূপগুলো আমরা একটু জেনে নিব। এইগুলো জানলে আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসতে পারে অথবা এক নম্বরের জন্য আসতে পারে। আরটা আসতে পারে WWW মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েব পেজটা আসলে কি, ঠিক আছে। ওয়েব পেজ, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে বিভিন্ন তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি দিয়ে পূর্ণাঙ্গভাবে ডিজাইন করা হয়। একটু আমরা জেনে নিই আসলে এই ওয়েব পেজ আমরা কেন করি। এই ওয়েব পেজ আমরা করি হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য। যেমন অনেকগুলো পেজ মিলে যেমন একটা বই হয়, ঠিক একইভাবে অনেকগুলো ওয়েব পেজ মিলে তৈরি হয় একটা ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে অনেক একটা বইয়ের মধ্যে এক একটা পেজ এক একভাবে সাজানো না, যেখানে বিভিন্ন তথ্য থাকে, ছবি থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, স্থির ছবি থাকে, অ্যানিমেশন থাকে ইত্যাদি থাকে, ঠিক আছে। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটকে দর্শকদের কাছে বা ভিজিটর যারা ওয়েবসাইটটা ভিজিট করবে তাদেরকে আকর্ষণীয় করার জন্য আমরা সেখানে বিভিন্ন তথ্য দিই, ভিডিও দিই, অডিও দিই, অ্যানিমেশন দিই, স্থির ছবি দিই, কালারফুল ডিজাইন করে এটা আমরা যেন গ্রাহকরা আকৃষ্ট হয়, যখন যে কোনো কেউ ওয়েবসাইটে ঢুকতে আকৃষ্ট হয় এবং তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে থাকে যেখানে তথ্যগুলো সহজে পাওয়া যায়। এভাবে আমরা ওয়েবসাইটটা তৈরি করি। তাহলে এই ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে দরকার ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে বিভিন্ন তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকে। এরপর হচ্ছে ওয়েব সার্ভারটা কি আসলে? ওয়েব সার্ভার হচ্ছে একটা, আমরা বলতে পারি যে এরকম বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, ঠিক আছে, যা অনেকগুলো কম্পিউটারকে বা ওয়ার্ক স্টেশনকে নিয়ন্ত্রণ করতে পারে। ওয়েব সার্ভারে যখন আমরা ওয়েবসাইটে থাকবে তখন এটা সব সময় ইন্টারনেটে ইন্টারঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্কটা হচ্ছে একটি চলমান পেজ থেকে কোন একটা লিঙ্ক বা ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজে যেন আমরা অন্য কোনো ওয়েব অ্যাড্রেসে বা ওয়েবসাইটে চলে যেতে পারি, এই বিষয়টাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। ফর এক্সাম্পল, তুমি ধরো ফেসবুক ইউজ করতেছো, স্ক্রল করতে করতে ওখানে দেখতেছো একটা নিচে লিঙ্ক চলে আসছে daraz.com, ওখানে বিভিন্ন শার্ট, ঘড়ি বা অনেক কিছু দেখতেছো, ঠিক আছে। তো ওই জিনিসগুলো হচ্ছে তোমার মানে ওইটা দেখার তুমি আসলে কিছু এখন ফেসবুক নামের একটা ওয়েবসাইটে বা ফেসবুকে আসো, এখন তুমি ফেসবুকে স্ক্রল করতে করতে daraz.com দেখছো, daraz.com এ ক্লিক করছো, ওখানে চলে গেছো। তাহলে একটা চলমান পেজ থেকে যখন খুব সহজে অন্য পেজে অ্যাক্সেস যাওয়া যায় বা অন্য পেজে চলে যাওয়া যায়, এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপারলিংক। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাগ কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ট্যাগ,
ট্যাগ হচ্ছে নির্দেশনা। ট্যাগ এটা নির্দেশ প্রদান করে, ট্যাগ। ঠিক আছে, ট্যাগ মানে হচ্ছে নির্দেশনা। যেমন আমি একটা লেখাকে এরকম আইসিটি লেখাটাকে এভাবে বোল্ড পেতে চাই, বোল্ড। ঠিক আছে, বোল্ড করে পেতে চাই, তাহলে বোল্ড করার জন্য আমার বি ট্যাগটা ইউজ করতে হবে। বি শুরু করলে বি শেষ করতে হয়, স্ল্যাশ দিয়ে শেষ করি। তাহলে এরকম আউটপুট পেতে হলে আমার আসলে এখানে আইসিটি লিখলে দেন আমি আউটপুটটা পাবো হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম আইসিটি এরকম আউটপুট পাবো। ঠিক আছে, তাহলে ট্যাগ হচ্ছে নির্দেশনা। আমি ছবি অ্যাড করতে চাই, আমি লিঙ্ক দিতে চাই, আমি কালার দিতে চাই, কি করতে চাই সেই নির্দেশনা দেওয়াকে, যা নির্দেশনা বা কোডগুলো দিই তাকে বলা হচ্ছে ট্যাগ বা ফরম্যাটিং ট্যাগ। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসে সবসময়, ট্যাগ আসলে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ। তাহলে এখন আসলে কন্টেইনার ট্যাগটা কি? যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন এই বি ট্যাগটা, এটা শুরু আছে এবং এটা স্ল্যাশ শেষ, মানে হচ্ছে স্ল্যাশ আছে, মানে ওপেনিং এবং ক্লোজিং আছে, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এখানে আমি এখানে দিয়ে যে কোনো লেখা লিখতে পারি। ঠিক আছে, যেমন আইসিটি বা যে কোনো একটা লেখা, আই গো টু স্কুল, এটাকে বোল্ড করতে চাই, যে কোনো একটা লেখা লেখা যায়। ঠিক আছে, আর যেটাকে শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। যেমন বিআর লাইন ব্রেক করা, এটা হচ্ছে এমটি ট্যাগ। যেমন ইমেজ এসআরসি, এগুলো হচ্ছে কি এমটি ট্যাগ। এগুলোতে শুরু আছে কিন্তু শেষ নাই, আর যেগুলোতে শুরু আছে শেষও আছে তাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আশা করছি ট্যাগ কাকে বলে ক্লিয়ার। আরো কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু পড়ি। এই ওয়েবসাইট থেকে আসলে মানে HTML থেকে কিছু প্রশ্ন আসে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কি? ঠিক আছে, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, যেটা বাংলাদেশ ও গ্রামোফোন বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং গ্রামোফোন আইটির উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম কি? ওয়্যার ফ্রেম কি? ওয়্যার ফ্রেমটা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে করতে হবে তার একটা নকশা প্রণয়ন করা, ব্লু প্রিন্ট করা। মানে আমি একটা ওয়েবসাইট কিভাবে করতে চাই সেটা পরিকল্পনা করা, এটাকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। ঠিক আছে, এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট, হোম পেজ কি? হোম পেজ, হোম পেজ কি? ওয়েবসাইটে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, ওয়েবসাইটে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হচ্ছে কি হোম পেজ। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে কিছু ছোটখাটো প্রশ্ন, যেগুলো পারলে আমরা খুব সহজেই হচ্ছে ছোটখাটো প্রশ্নগুলো পারবো। এখন আমরা 4টা প্রশ্ন দিব, যে 4টা প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে একটু বড় প্রশ্ন যাবে। ঠিক আছে, একটু বড় প্রশ্ন যাব। তাহলে এই 4টা প্রশ্ন একটু তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, ওকে। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ লিখো। একদম স্টেপ বাই স্টেপ ধাপগুলো লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ওয়েবসাইটের কাঠামো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কাঠামো চিত্রসহ লিখো, চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, ওয়েবসাইটের কাঠামো চিত্রসহ ব্যাখ্যা করো। এবং লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে ডিএনএস, আই মিন ডোমেইন নেম সিস্টেম, ডিএম একটা একটা করব ওয়েবসাইটের প্রকারভেদ। ঠিক আছে, ওকে। তাহলে আশা করছি এই 4টা প্রশ্ন তোমাদের লেখা শেষ। আমি এটা মুছে দিচ্ছি।
ওকে, ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। দেখো, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, তোমরা বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? এখন স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে কোনো একটা ওয়েব টেকনোলজি চালু হয়ে যাওয়ার পর, আই মিন পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করে ফেলার পর, যখন এর কোনো ধরনের এডিট করা যায় না, কোনো ধরনের নতুন সংযোজন করা যায় না, আপডেট করা যায় না, মডিফাই করা যায় না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এই জিনিসগুলো তোমরা লিখে দিবা একদম। এটা হচ্ছে করা যায় না, আর এটা হচ্ছে করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে করা যায় যখন কোন একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে ফেলার পর, অথবা বইয়ের ভাষায় ওয়েব টেকনোলজি চালু হয়ে যাওয়ার পর, যখন এরপরও এডিট করা যায়, যে কোনো ধরনের এডিট করা যায়, নতুন তথ্য সংযোজন করা যায়, পরিমার্জন করা যায়, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বা বড় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য বা কর্পোরেট ডেটাবেসের জন্য এটা ব্যবহার করা হয় ডাইনামিক ওয়েবসাইট। আর ছোটখাটো যে কোনো পার্সোনাল ওয়েবসাইট, প্রোমো ওয়েবসাইট, ঠিক আছে, এটার জন্য স্ট্যাটিক ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। যেমন অনলাইন পত্রিকার জন্য স্ট্যাটিক ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। আশা করছি ওয়েবসাইটের প্রকারভেদ ক্লিয়ার। ওকে, এরপর আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ। ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ, ঠিক আছে? ওয়েবসাইট একদম আমরা চারটা ধাপ আছে ওয়েবসাইট পাবলিশিং এর, বেসিক্যালি ধাপ আছে হচ্ছে চারটা, ঠিক আছে? একটা একটা করে করব। এক নাম্বার হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? প্রথম কাজটাই হচ্ছে কি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ডোমেইন নেম কি? একটা ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে তাকে বলা হচ্ছে ডোমেইন নেম। যেমন facebook.com, এখানে ফেসবুক হচ্ছে ডোমেইন নেম। যেমন tiktok.com, টিকটক হচ্ছে ডোমেইন নেম। যেমন alibaba.com, আলিবাবা হচ্ছে ডোমেইন নেম। daraz.com, দারাজ হচ্ছে ডোমেইন। সোজা কথা হচ্ছে একটা ওয়েবসাইট যে নামে অভিহিত করা হয় বা যে নাম দিয়ে করা হয় তাকে বলা হচ্ছে ডোমেইন নেম। তাহলে প্রথমটা কি করতে হবে? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে কিভাবে করব? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট অর্থ এবং মেয়াদের বিনিময়ে। কার কাছে? কনসোর্টিয়াম নামক কর্তৃপক্ষের কাছে। CONSORTIUM, কনসোর্টিয়াম, এটা একটা প্রতিষ্ঠানের নাম। কনসোর্টিয়াম নামক কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট অর্থ এবং মেয়াদের বিনিময়ে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তুমি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে ফেলছো, ডোমেইন নেম নিজে একটা ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইট নাম দিয়ে ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে ফেলছো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তাহলে বিভিন্ন তথ্য, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি দিয়ে কি করতে হবে? একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এমন ভাবে ডিজাইন করতে হবে যেন যে কোনো কেউ এই ওয়েবসাইটে ঢুকলে আকৃষ্ট হয় এবং এই ওয়েবসাইটে যে কোনো কিছু খুব ইজিলি অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তথ্যগুলো সহজে পায়। এই জন্য ওয়েব পেজটা কি করতে হবে? ডিজাইন করতে হবে। যা যা বলছি ওগুলো দিয়ে, ওগুলো একটু এক্সপ্লেন করবো তোমরা, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে, এরপরে হচ্ছে 3 নাম্বারে ওয়েব সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে, ঠিক আছে? ওয়েব সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে। ওয়েব সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে মানে এটা যেন সব সময় ইন্টারনেটে ইন্টারঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এজন্য একটা সার্ভারে রাখতে হবে যেন যে কোনো কেউ এটা যেন খুঁজলে ইজিলি ভাবে পাওয়া যায়, মানে তোমার ওয়েবসাইটে যেন সহজে পাওয়া যায়। এজন্য ওয়েব সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে, লেখা না বুঝলে আমি মুখে মুখে বলতেছি, সার্চ ইঞ্জিনের সাথে সাবমিশন করতে হবে। সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিনের সাথে কি করতে হবে ভাইয়া?
সাবমিশন করতে হবে, ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, উইকিপিডিয়া, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ওয়েবসাইটে যেন আমেরিকা, লন্ডন, ইউকে, ঠিক আছে, যে কোনো খান থেকে যেন খুব সহজেই পাওয়া যায়, সার্চ দিলে যেন তোমার ওয়েবসাইটে চলে আসে, এই জন্য এটা সার্চ ইঞ্জিনের সাথে সাবমিশন করতে হবে। এরকম একটা উদ্দীপক আসছিল একটা বোর্ডে, সেটা হচ্ছে যে আকাশ প্রিয়াকে বলতেছে, প্রিয়া হচ্ছে ইউএসএ থাকে আর আকাশ বাংলাদেশে থাকে। তো ও প্রিয়াকে বলছে, শোনো প্রিয়া, আমি আকাশ ডট নেট নামের একটি ওয়েবসাইট আমার নামে বানাইছি। প্রিয়া বলছে, খুবই খুশির সংবাদ, আমি তাহলে আজকে রাতে তোমার ওয়েবসাইটটা ঘুরে দেখব। তখন আকাশ বলতেছে, না প্রিয়া, সরি, আজকে তুমি রাতে দেখতে পারবে না, আমার কিছু পাবলিশিং এর কাজ বাকি আছে, এটা শেষ হলে তুমি দেখিও। ঘতে বলতেছে যে আকাশের যে পাবলিশিং এর কাজগুলো বাকি আছে সেগুলো ধাপে ধাপে লিখো বা সেগুলো বর্ণনা করো, এভাবে বলতেছে। তাহলে ও এই কাজগুলো না করলে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন না করলে, ওয়েব পেজ ডিজাইন না করলে, সার্ভারে না রাখলে, সার্চ ইঞ্জিনের সাথে সাবমিশন না করলে, সে গুগলে ইউকে থেকে বা ইউএসএ থেকে পাবে? কখনো পাবে না। তাহলে এই ধাপগুলো পূরণ হলেই হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হবে, এবং সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে বা ওয়েবসাইটটা দেখতে পারবে। এই জন্য পাবলিশিং বা প্রচার অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ক্ষেত্রে। আশা করছি ওয়েবসাইট পাবলিশিং তোমাদের কাছে ক্লিয়ার। আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল কাঠামো, না? নেক্সট কোয়েশ্চেন ছিল কাঠামো। ওকে, কাঠামো আসতে পারে, এটা লেআউট হতে পারে, LAOUT, কাঠামোকে ইংলিশে লেআউট বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্ট্রাকচার বলে, বিভিন্ন বলে, ঠিক আছে? তাহলে ওয়েবসাইটের কাঠামো আমরা দেখি, সম্ভবত এটা আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল। ওয়েবসাইটের কাঠামো চিত্রসহ, তাই তো? চিত্রসহ কাঠামো ভাইয়া 4টা, অনলি 4টা কাঠামো আছে। কাঠামোগুলো আমি লিখাচ্ছি, একটু খেয়াল করো। 1 নাম্বার লিখো, 1 নাম্বার হচ্ছে সিকোয়েন্সিয়াল কাঠামো। ওকে, 1 নাম্বার হচ্ছে লিনিয়ার বা যে কোনো একটা লিখলে হবে সিকোয়েন্সিয়াল কাঠামো, ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার সিকোয়েন্সিয়াল। 2 নাম্বার হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। 3 নাম্বার হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। 4 নাম্বার হচ্ছে হাইব্রিড বা মিশ্র কাঠামো। ভাই আমি চাইলে এগুলো স্লাইড আকারেও দেখাতে পারতাম, আমি যে একটু লিখে লিখে একদম তোমাদেরকে হাতে কলমে করানোর চেষ্টা করতেছি যেন তোমরা একদম ক্লিয়ারলি ভালো করে বুঝো। তাহলে প্রথমে ছিল লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, আমি যদি লেখা না বুঝে আমি মুখে বলে দিচ্ছি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি, এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, এরপর হচ্ছে হাইব্রিড বা মিশ্র কাঠামো। তাহলে আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো, ঠিক আছে? লিনিয়ার কাঠামোটা একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তাহলে লিনিয়ার কাঠামোটা একটু এখানে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা শর্ট। এটা হচ্ছে লিনিয়ার কাঠামোটা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ, ঠিক আছে? এটা হচ্ছে ধরো হোম পেজ, এটা হচ্ছে নেক্সট
এটা হচ্ছে প্রিভিয়াসও বলতে পারো, লাস্টও বলতে পারো। এটা হচ্ছে প্রিভিয়াস, ঠিক আছে। তো এটা যাবে, এটা যাবে, এটা আসবে, এটা আসবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আপ ডাউন করবে, ঠিক আছে। এটা কি করবে, এটা শর্টকাট টেকনিক হচ্ছে, মানে আপ ডাউন বুঝলেই এটা বুঝবা হচ্ছে তোমার আপ ডাউন করবে। এটা যাচ্ছে আবার আসতেছে, এই আপ ডাউন করলে এটাকে বলা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ঠিক আছে। যেমন এদিকে যাচ্ছে আবার আসতেছে। এটা কনফিউজ করার জন্য বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে আসে, তুমি শুধু কনফিউজ না হয়ে আপ ডাউন করছে কিনা দেখবা। যেমন যশোর বোর্ড 2019 আসছে, এটা এভাবে এই গেছে গেছে আবার এদিকে ঘুরে এদিকে আসছে, এভাবে গেছে, এটা হচ্ছে আপ ডাউন। বা এটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা আপ। যদি আবার এদিকে যাই তাহলে এটা হচ্ছে আপ ডাউন। তাহলে এটা হচ্ছে কি লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো হচ্ছে ধরো ধারাবাহিক ভাবে যাবে, 1 2 3, এরপর হচ্ছে নেক্সট, ঠিক আছে। যেমন 1 2 3 নেক্সট, এভাবে যাবে, ঠিক আছে। মানে কোন একটা পেজ হচ্ছে ক্লিক করলে পরবর্তী পেজে যাবে, আবার প্রিভিয়াস দিলে লাস্ট দিলে আগের পেজে আসবে, এভাবে আসা যাওয়া করবে পেজগুলো। আমি চাইলে পরবর্তী পেজগুলো নেক্সট দিয়ে দেখতে পারবো, আবার প্রিভিয়াস পেজগুলো আমরা দেখতে পারবো। এটাকে বলা হচ্ছে তোমার লিনিয়ার কাঠামো, ঠিক আছে। নেক্সট, এরপর হচ্ছে তোমার হায়ারার্কিক্যাল কাঠামো, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, ঠিক আছে। তাহলে ট্রি কাঠামোটা কি, ট্রি, যেটা আমি একটু হায়ারার্কিক্যাল লিখছি, এটা ট্রি কাঠামো। ট্রি কাঠামো হচ্ছে একটা মেইন কম্পিউটার থাকবে, ধরো এটা পেজ 1 দিলাম, এটার আন্ডারে হচ্ছে অনেকগুলো পেজ থাকবে। এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, আবার এটার আন্ডারে দেখো আর একটা পেজ, আরো দুইটা পেজ, এটার আন্ডারে একটা, দুইটা, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে, ঠিক আছে। আবার এটার আন্ডারে হচ্ছে এগুলো আছে না। তাহলে একটার আন্ডারে একাধিক, একটার আন্ডারে একাধিক, এই যে একটা ক্লিক করলে অন্যগুলো চলে আসে, একটা ক্লিক করলে অন্য, এটাকে আমরা শর্টকাটে বলবো আন্ডার থাকে, আন্ডার। আন্ডার মানে একটার আন্ডারে একাধিক থাকে। তাহলে আমরা, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কাঠামো, এটা হচ্ছে বহুল ব্যবহৃত কাঠামো, এটা হচ্ছে তথ্য সহজে রাখা যায়, মানে একটাতে ক্লিক করলে আমরা অন্যগুলো পেজ ইজিলি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করলে এই পেজগুলো পেয়ে যায়। তাহলে এটা খুব সহজে অ্যাক্সেস করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। এটা ওয়েবসাইটের সবচেয়ে খুবই পপুলার একটা কাঠামো, কারণ এটা হচ্ছে তথ্য খুঁজে পাওয়াটা সহজ, এই জন্য। ওকে, নেক্সট হচ্ছে তোমার ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে। নেটওয়ার্ক কাঠামো 3 নাম্বার, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, সেটা হচ্ছে ধরো আমি এটা এভাবে করতে পারি, এটা যাচ্ছে যাচ্ছে এদিকে আসছে, এদিকে এদিকে এদিকে, ঠিক আছে। আবার এদিকে যাচ্ছে, এদিকে আসতেছে, আবার হচ্ছে তোমার এদিকে যাচ্ছে, এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে, এদিকে আসতেছে। এই যে একটা পেজের সাথে আরেকটা পেজের যে সরাসরি লিঙ্ক থাকে, এটাকে বলা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। আর হাইব্রিড কাঠামো হচ্ছে একটা দুই বা ততোধিক কাঠামোর সমন্বয়ে যেটা তৈরি হয়, এটা হচ্ছে হাইব্রিড কাঠামো। তা হাইব্রিডটা দেখো, হাইব্রিড হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড। সাপোজ আমি একটু ফাস্ট করতেছি আজকে, ঠিক আছে না, আসতেছে যাচ্ছে, ওকে। তাহলে আবার এখান থেকে হোম পেজ থাকবে, এটার আন্ডারে অনেকগুলো পেজ থাকবে, এখানে দুইটা কাঠামো আসছে ভাইয়া, দেখো দেখো এর প্রথমটা হচ্ছে লিনিয়ার কাঠামো, এই লিনিয়ার কাঠামো দিয়ে আবার হায়ারার্কিক্যাল কাঠামো আসছে, এই দুইটা কাঠামো আমরা একসাথে পাইছি না। এরকম দুইটা কাঠামো যদি একসাথে হয়ে যায়, এটাকে বলা হচ্ছে হাইব্রিড কাঠামো, ঠিক আছে। তো এটা বেসিক্যালি বড় কোন ধরনের ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়, বা বড় বেশি পরিমাণ তথ্য সংগ্রহ করতে হলে বেসিক্যালি আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই ওয়েবসাইটের কাঠামো বুঝছো কিনা আমাকে একটু জানাতে পারো। গঠন, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট লিখি, সেটা হচ্ছে সাপোজ http/www. Education
ডট এডু ডট বিডি। এডুকেশন বোর্ড www.educationboard.edu.bd। এই যে এই পার্টটাকে বলা হচ্ছে ফ্রম টু কল। এখানে HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এখানে www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই পার্টটাকে বলা হচ্ছে প্রোটোকল। এটা সবসময় প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এটা প্রথমে বিল্ড করা থাকে, HTTP www, এই প্রোটোকলটা মাস্ট থাকবে। আমরা মাঝখানে যেটা দেখি এডুকেশন বোর্ড হতে পারে, সেটা daraz.com হতে পারে, সেটা muslimcollege.edu.bd এরকম হতে পারে। যে ওয়েবসাইটের যে নামটা থাকবে এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ডোমেইন নেম বা ফুল ডোমেইন নেম। এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে, ডোমেইন নেম। এই ডোমেইন নেম আবার দুই ধরনের, ঠিক আছে। এই ডোমেইন নেম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কান্ট্রি, একটা হচ্ছে জেনেরিক। জেনেরিককে বলা হচ্ছে নেচার অফ ডোমেইন নেম, এটা হচ্ছে জেনেরিক। একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন নেম, ঠিক আছে। জেনেরিক গুলো কি কি? জেনেরিক মানে বোঝানো হচ্ছে .com, .org, .net। আচ্ছা, এখানে আমি আর বাকিগুলো এখানে দেখাচ্ছি। .net, .int, .mil, এগুলো হচ্ছে জেনারিক। .com মানে বোঝানো হচ্ছে এটা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, লাভজনক। .org মানে হচ্ছে এটা হচ্ছে অলাভজনক, যেমন unicef.org, আর যেমন daraz.com, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। .org মানে হচ্ছে এটা সেবামূলক প্রতিষ্ঠানকে বোঝায়। .net মানে হচ্ছে কোনো একটা ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে বোঝায়। .int মানে বোঝাচ্ছে এটা একটি ইন্টারন্যাশনাল ভিত্তিক প্রতিষ্ঠান, INT। .mil মানে হচ্ছে কোনো একটি ডিফেন্সের, যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, এগুলোর লাস্টে অবশ্যই ওয়েবসাইটে .mil দেখলে বুঝতে পারবা এটা একটা কোনো একটা বাহিনীর ওয়েবসাইট। আর কান্ট্রি ডোমেইন নেমটা কি? কান্ট্রি ডোমেইন নেম হচ্ছে .bd মানে বাংলাদেশ, এটা বেডি না, আবার এটা বিডি। .sin মানে হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে। এরপর হচ্ছে .au মানে হচ্ছে অস্ট্রেলিয়া, যেটাকে বাংলাদেশ কালকে হারাই দিছে। এরপর হচ্ছে .ind মানে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মানে কান্ট্রি ডোমেইন নেম। তাহলে দেখো এই এই যে এডুকেশন বোর্ডটা হচ্ছে ডোমেইন নেম, আর এই যে .edu দেখতেছো না, এটাকে বলা হচ্ছে জেনেরিক ডোমেইন নেম। GEN GENERIC, জেনেরিক। DN মানে হচ্ছে ডোমেইন নেম। আর এই যে বিডিটা দেখতেছো, এটা বেডি না, এটা বিডি, ঠিক আছে। এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন নেম, কান্ট্রি ডোমেইন নেম। আর এই পুরো ওয়েবসাইটটাকে, পুরো এই যে ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট, এই যে পুরো ওয়েবসাইট, এই পুরো ওয়েবসাইটকে একসাথে কি বলে জানো? এই পুরো ওয়েবসাইটটাকে একসাথে বলা হচ্ছে URL। আর URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইট আমরা এখন আজকে দেখলেই চিনে যাব। আজকে এখন যে কোনো ধরনের বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখলে আমরা চিনে যাব আসলে এই ওয়েবসাইটটা কি নিয়ে কাজ করে। যেমন .edu, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যদি .com দেখতাম আমরা বুঝতাম এটা একটা প্রাতিষ্ঠানিক বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে। যদি .org দেখতাম বুঝতাম এটা একটা অমুনাফাভোগী, যেমন ইউনিসেফ এরকম সেবামূলক কাজের জন্য করে। .mil দেখলে বুঝতে পারতাম এটা একটা হচ্ছে কোনো একটা পুলিশ, র্যাব, সেনাবাহিনী বা এরকম ডিফেন্সের প্রতিষ্ঠান। আর .bd দেখলে বুঝবো এটা একটা বাংলাদেশি। .au দেখলে এটা অস্ট্রেলিয়া, .sin থাকলে এটা সিঙ্গাপুরের। তাহলে এই যে একটা ওয়েবসাইট দেখলে আমরা বুঝে ফেলতে পারি আসলে এই ওয়েবসাইটে কিসের এবং এটার নেচারটা কি, এটা কি নিয়ে কাজ করে, এটা আমরা বুঝে ফেলবো। তো ইটস অল অ্যাবাউট ডোমেইন নেম সিস্টেম। আশা করছি ডোমেইন নেম সিস্টেম তোমাদের ক্লিয়ার, এবং এরই সাথে সাথে আমরা 4টা প্রশ্ন শেষ করেছি। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, ওয়েবসাইটের গঠন চিত্রসহ মানে বিভিন্ন কাঠামো, এরপরে হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন হলো DNS এর গঠন, আই মিন ডোমেইন নেম সিস্টেমের গঠন, ঠিক আছে। ওকে।
এখন আমরা মূলত কোডিং এ চলে যাব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা থিওরি রিলেটেড আর কোনো কিছু প্রশ্ন জানতে হলে তোমরা একটু আমাকে জানাতে পারো, ঠিক আছে? এখন আমরা হচ্ছে HTML ট্যাগে চলে যাব। ওকে, আচ্ছা। HTML ট্যাগ আমি জাস্ট 5 মিনিট পরে শুরু করব, মানে আমি টোটাল কোডিংটা হচ্ছে একটু পরে শুরু করব। তার আগে হচ্ছে HTML রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আরেকটা প্রশ্ন হয়তো থাকতে পারে, হোস্টিং পরিকল্পনা কি? মানে যিনি ওয়েবসাইটটা ডিজাইন করে তাকে বলা হচ্ছে মূলত হোস্ট, ঠিক আছে? হোস্টিং পরিকল্পনা আমাদের দরকার। এরপরে হচ্ছে আমাদের আর তো পুনরূপগুলো পড়াইছি। আর HTML এর খুব একটা আর ইয়া নাই, থিওরি যা আছে তা মোটামুটি আমি টাচ করার চেষ্টা করছি, তোমরা থিওরি গুলো একটু ভালো করে পড়বা। আহ, আচ্ছা, এরপর হচ্ছে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো কি কি লাগতে পারে এডি, মানে HTML করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। HTML করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার হচ্ছে দুইটা HTML এর জন্য সফটওয়্যার। আর এই সফটওয়্যার গুলোকে বলা হয় বেসিক্যালি এডিটিং সফটওয়্যার, ঠিক আছে? এডিটিং সফটওয়্যার হচ্ছে দুইটা, একটা হচ্ছে নোট প্যাড, আরেকটা হচ্ছে নোট প্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস, ঠিক আছে? একটা হচ্ছে নোটপ্যাড আর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস। এই দুইটা সফটওয়্যারে মূলত আমরা কাজগুলো করে থাকি, ঠিক আছে? আর HTML করতে হলে আমাদের কি কি প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যার। HTML করতে হলে আমাদের কি কি লাগবে? একটা কম্পিউটার লাগবে, প্রথমে একটা পিসি লাগবে, ঠিক আছে? পিসি হচ্ছে, এরপরে হচ্ছে আমরা ব্রাউজিং সফটওয়্যার লাগবে, যেমন গুগল ক্রোম, একটা অবশ্যই ব্রাউজ বা ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এই ব্রাউজিং সফটওয়্যার গুলো লাগবে, ঠিক আছে? আর এটা হচ্ছে অপারেটিং সিস্টেম হতে হবে মিনিমাম পেন্টিয়াম, ঠিক আছে? মিনিমাম পেন্টিয়াম প্রসেসর সমৃদ্ধ কম্পিউটারটা পেন্টিয়াম প্রসেসর সমৃদ্ধ হতে হবে, ঠিক আছে? আর ব্রাউজিং সফটওয়্যার লাগবে, এটা গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, এগুলো সব হতে পারে, এগুলো হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। আর তো অবশ্যই একটা কম্পিউটার বা পিসি লাগবে, ঠিক আছে? যেটা মিনিমাম পেন্টিয়াম প্রসেসিং সমৃদ্ধ। ওকে, এই সফটওয়্যার গুলো লাগবে। আর ব্রাউজিং সফটওয়্যার তো বলছি, ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে যেটাতে ব্রাউজ করে আমরা ইন্টারনেটে প্রবেশ করি, যেমন বললাম ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ, সাফারি, এগুলো সবগুলো হচ্ছে ইটস অল অ্যাবাউট ব্রাউজিং সফটওয়্যার। ওকে, এরপরে হচ্ছে তোমরা একটু